আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমার কেহ নাই রে। রতন মোরে ছেড়ে রে গেল, কোন বা দোষ পাইয়া রে আমার, রতন মোরে চাহিরা রে গেল, কোন বা দোষ পাইয়া রে আমার। এই জগতে আপন রে বলতে রতন, এই জগতে আপন রে বলতে আমার কেউ নাই রে, আমি কোথায় যাই, আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমার কেহ নাই রে। এসো এসো ফিরে রে এসো, আমার দুঃখ সাগরে গো তুমি, এসো এসো প্রাণের রে রতন, আমার দুঃখ সাগরে রে তুমি, তোমার লাইগা পরাণ কান্দে, তোমার লাইগা পরাণ কান্দে, এই নায়বা গিনি রে, আমি কোথায় যাই, আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই। বলছি বলছি তুই এটা কি করতেছস? বলছি বলছি তুই আমারে মাফ করে দে। বলছি তোর ভাই নাই আর আমারও বোন নাই, আমি তোর ভাই, তুই আমার বোন, তুই কাঁদিস না। বলছি তোর কাঁদুন যে আমি সইবার পারি না। তুই আমারে বিশ্বাস কর। বলছি আমি জানের বাজি রাইকা কইবার পারি, আমি আমি রতন রে মাইরা ফেলাই নাই, আমি আমি যেখান থেকে পারি আমি রতন রে খুঁজে আনুম।
তোর সুখেই যে আমার সুখ, তোর দুঃখেই যে আমার দুঃখ। আমি চাই ভাইয়া, ভাইয়া, আমার কি সর্বনাশ হইল রে। না রে পঞ্চি, ও পঞ্চি, ডাক পাতাছি শুনবার পাও না? গাঙ্গে জোয়ার আইছে, আয় তারা। বাবা, বাবা, কি হয়েছে রে পঞ্চি? বাবা, বাবা রতন আমাগো চাইরা চলে গেছে। সই- আমার বোন পৌঁছিল লাগা আমি রতন রে জাহান থেকে বাড়ি খুঁজে আনু। তুমি পৌঁছিরে লয়ে লায়ে যাও, আমি রতন রে খুঁজে আনবার লেগে যাইতাছি। তুমি লায়ে যাও বাবা, লায়ে যাও। চল বেটি, নাই চল। তোর দুঃখ যে আমি সইতে পারি না রে বেটি। বাবা, তুই আমারে কান্দাইস না বেটি, তুই আমারে কান্দাইস না। বাবা, মা কাঁদিস নি মা, সিড়াই যখন গেছে খুঁজে আনবই ওরে। ল বেটি, আমরা লায়ে যাই। তাই চলো বাবা, চল বেটি। তাই চলো। না বাপু, রাজেন্দ্র বেঈমান, রাজেন্দ্র কাফের, আর গঠন করতে হবে একটি শক্তিশালী দল। দল আপনার এদিকে সবাই রাজাদেশ, রাজা রাজেন্দ্র বসতের সঙ্গে শাসন কর্তী নন্দারানী শুভ বিবাহ ঠিক হয়েছে। আজ হতে উত্তর বিবাহের আনন্দ উৎসব চলতে থাকবে। আরো শুনুন, রাজত্ব জহির, সর্দার জহিরকে যে ধরে দিতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। নাও, এবার ঠেলা সামলাও। কেন, কি হয়েছে তাহির? কি হয়েছে? বাকি বা রইল কি? গেল তো সব ব্যর্থ হয়ে। নন্দারানী যদি সেনাপতিকে বিয়ে করে তাহলে কাকে কেন্দ্র করে এই অভিযান চালাবো? তুই কি বলতে চাস তাহির, রাজকুমারী মতামত নিয়ে এই ডান্ডারা দেওয়া হয়েছে? নিশ্চয়, নইলে রাজেন্দ্রের এতে কি লাভ? কোপ, এই বুদ্ধি নিয়ে এতদিন গুপ্তচর বৃত্তি করে আসছিস। রাজেন্দ্র জানে যে রাজকুমারীকে কেন্দ্র করে আমরা হয়তো একটা জনমত তৈরি করব, তাই প্রবঞ্চনার পথ অবলম্বন করে আমাদের অভ্যুত্থানে সে একটা কুঠারাঘাত করতে চাইছে। তাহলে তো দেখি রাজেন্দ্র আমাদের উপর টেক্কা দিয়ে রাজনীতিতে একটা পাক্কা খেলা খেলে গেল। রাজনীতির খেলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে মানবতার আদর্শে মুসলিম পৃথিবীর সেরা জাতি, তৌহিদের বাণী যাদের মন্ত্র, কালেমা শাহাদত যাদের মেরুদণ্ড, একতা সম্মতা যাদের রাজনীতি। আস্ফালন করো না সর্দার, রাজকুমারীকে আমাদের চাই, নইলে সব আশা ব্যর্থ হয়ে যাবে। তুই ঠিক বলেছিস তাহের, তুই ঠিক বলেছিস। রাজকুমারীকে আমাদের চাই চাই চাই। দূর চাই, চাই তো বুঝলাম, কিন্তু রাজকুমারী যে দুর্বৃত্তের পাঁচিলে, দুর্বৃত্তর কবলে
ধর্বেদ্যের কবলে, ধর্বেদ্যের প্রাচীরে, ওই প্রাচীরে দেখে মুসলিম যুবক কখনো ভয় পাবে না তাহির। আমি ওই প্রাচীরটাকে ভেঙ্গে ধূলিসাৎ করব তাহির। শুধু প্রাচীরে কেন, প্রয়োজন হলে সমস্ত জয়পুর হাটকে তছনছ করে দিয়ে আনবো আমাদের আরাধ্য রাজকুমারীকে, প্রতিষ্ঠিত করব ওই জয়পুরের সিংহাসনে। প্রস্তুত হও যুবক, প্রস্তুত হও। এই যে দাদা, আপনারা আমাকে জয়পুরের রাজধানীর পথ দেখিয়ে দিতে পারেন? আমি জয়পুরে যাব। কে কে তুমি? কেনই বা রাজধানীতে যেতে চাচ্ছ? রাজধানীতে যাওয়া আমার বিশেষ দরকার। আমি জয়পুরের যুবরাজ। ওরে বেটা, যুবরাজের পু যুবরাজ। বেটাকে দেখে মনে হচ্ছে একটা বেদের জাত। বেটা বলে কিনা আমি যুবরাজ। ওরে আম্মক, আমাদের যুবরাজ মারা গেছে, নিশ্চয় ৭০ চর হবে। দেই বেটা, ববনীলা শেষ করে দে। ওরে তাহির, দাঁড়া দেখে নেই তুই কি করছিস, ওকে কেন মারছিস, আমাকে ভালো করে দেখতে দে। এদিকে এসো তো ভাই, দেখি তোমার মুখখানা। ওরে তাহির, এ কি করছিস, আমরা কি করছি রে? এই তো আমাদের যুবরাজ, কিন্তু একই বেশ আপনার, একই বেশ আপনার যুবরাজ, একই বেশ। এতদিন এতদিন আপনি কোথায় ছিলেন যুবরাজ? এতদিন আপনি কোথায় ছিলেন? যুবরাজ আমায় ক্ষমা করেন, বলুন এতদিন আপনি কোথায় ছিলেন? বৈকালীন ভ্রমণের উদ্দেশ্যে উজান নদীর তীরে বেশ সন্ধ্যাকালে দক্ষিণ অভিমুখে ঘুরছিলাম। হঠাৎ সেনাপতি আমার পেছনে আঘাত করলো। তখন মনে পড়লো সেনাপতি আমার মাথায় আঘাত করেছিল। তা জানি না তারপর কতদিন ছিলাম আমি বেদের বহরে। সেখানে মনে পড়ে একটি বেদের মেয়ে আমাকে ভালোবাসতো। বলে গেলাম সেই পূর্বের স্মৃতি। আবার আঘাত, ললাট বেয়ে পড়লো নদীর দ্বারা। মনে পড়লো এই আঘাত, সেই আঘাত, সম্মুখে ভেসে উঠলো সেই পূর্বের স্মৃতি। আমি জানি আমি জয়পুরের যুবরাজ, ছুটলাম স্বাদের অভিমুখে। কিন্তু ২ দিন ধরে আমি ছুটে আসছি, কিন্তু কোথায়, কোন পথে যাব আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। এতটুকু আমি একটু বিশ্রাম করিনি, একটু জল আমি স্পর্শ করিনি। বলুন, আপনাদের পরিচয়, আপনাদের কণ্ঠ সুর শুনে হচ্ছে আমার অতি পরিচিত। যুবরাজ, আমি হচ্ছি সর্দার জহির। সর্দার জহির? তাহির ভাই, আমি বুঝে উঠতে পারছি না কোন খোলক দাদা। আপনার ধারণা অমূলক নয় যুবরাজ। রাজধানীর আমূল পরিবর্তন। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনার ও আমাদের অনুপস্থিতির সুযোগ সে পূর্ণ মাত্রায় গ্রহণ করেছে যুবরাজ। তারপর কোতোয়াল রঞ্জন মদনকে করেছে হত্যা, রাজার রাজকুমারীকে করেছে বন্দী। পিতা বন্দী? কেন যে আমি কৌতূহল স্থানে সেখানে গিয়েছিল। সর্দার সাহেব, আমার খোকা, আমার অরুণা, বিন্দে কাকা, ওরা আজ কোথায়? নির্বাসনে নিখোঁজ। আর যুবরাজ, আমাদের এই পোশাক আশাক দেখতেই তো বুঝতে পারছেন আমরা কি অবস্থায় বেঁচে আছি। তবে আর কেন, আমি যুদ্ধ করব, রাজধানীতে ফিরে যাব। কে আমাকে বাধা দেবে? সেনাপতি রাজেন্দ্র প্রাসাদ, সিংহাসনের লোভ, আমি তার চিরতরে একেবারে মিটিয়ে দেব। এত অধীর হলে চলবে না, ধৈর্য আপনাকে ধরতেই হবে। সর্দার সাহেব, সিংহাসন পুনরুদ্ধার ও আপনার পিতাকে মুক্ত করার উদ্দেশ্যে, হ্যাঁ বলো। ভবানন্দ সুমনবদ্ধ
এদের নিয়ে একটি দল গঠন করেছেন। সমতা চেষ্টার যে শক্তি গড়ে উঠেছে তার নাম দিয়েছে আমি শক্তি সংঘ। সব দিকে তাল মিলিয়ে যুদ্ধে যাত্রা করব যুবরাজ, আমরা যুদ্ধে যাত্রা করব। অনেক কথা অনেক কাজ রয়েছে যুবরাজ, চলুন। আমাদের এখানে থাকা নিরাপদ নয় যুবরাজ, এখানে থাকা নিরাপদ নয়। আমাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, সর্বদা রাজার গুপ্তচর করছে আমাদের ধরার জন্যে। তাছাড়া আপনি বেঁচে আছেন, তাও যদি হয় ওদের গণ্ডির ভিতরে, তাহলে তো কথাই নেই। তবু আমার যাওয়া প্রয়োজন। আমার বেঁচে থেকে কি লাভ? সবই যখন হারিয়েছে তখন আমি বেঁচে থেকে কি লাভ? আমাকে আপনারা যেতে দিন। আপনি যেতে চাইলেও তো আমরা যেতে দিতে পারি না যুবরাজ। এতদিনে জানতাম যে যুবরাজ বেঁচে নেই, তাই রাজকুমারীকে কেন্দ্র করে এই অভিযানে ঝাঁপিয়ে পড়েছি। আজ তো আর কোনো কথা নেই যুবরাজ, আমাদের হারানো যুবরাজ ফিরে এসেছে। জনতার সামনে তার স্বরে বলবো, ওরে জয়পুরের যুবরাজ বেঁচে আছেন, তিনি ফিরে এসেছেন। এ রাজত্ব রতন কুমারের, রাজেন্দ্রের কোনো অধিকার নেই। সে বৈভোর, সে নিমকহারাম, সে একটা বেঈমান। আমি যাই, সবাইকে গিয়ে বলে যুবরাজ ফিরে এসেছে, রতন কুমার বেঁচে আছে, রতন কুমার বেঁচে আছে। কেন যে তোমাদের মতো মুসলমান হয়ে জন্ম নিয়ে মানবতার আদর্শ আমি রক্ষা করতে পারলাম না, তাই আমার মনে বড় দুঃখ। হে অদীপ্ত ভাস্কর দেবতা, কি বলে আমি তোমাকে ধন্যবাদ জানাবো? আজ যে আমার ভাষা নেই। হে মানবতার প্রতীক, কি দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করব? আজ যে আমি নিঃস্ব রিক্ত। আশীর্বাদ করো মুসলিম, বড় জনমে জনম তোমাদের মতো মুসলমান হয়ে জন্ম নিতে পারি। এ তো শুধু কর্তব্যের প্রেরণা মাত্র যুবরাজ। আমি আমি যে আপনার বান্দা, আমি যে আপনার গোলাম। না না না, কে বলেছে তুমি গোলাম? কে বলেছে তুমি বান্দা? তুমি যে মানুষের ভাই। শুধু একটি বার জাতির ভেদাভেদে বলে গিয়ে ভাই বলে তোমার পক্ষে স্থান দিতে পারো না? বলো বলো ভাই, তুমি আমার ভাই। ভাইজান, ভাই বলে তো আপনার বুকে একটু যুবরাজ ভাই বলে আমি আপনাকে পক্ষে স্থান দিচ্ছি যুবরাজ। ভাইজান, ভাইজান, আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন কেউ কোনোদিন ছিন্ন করতে পারবে না যুবরাজ। ঠিক আছে, চলুন কুমার, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন। বেশ, তবে তাই চলো ভাই। হ্যাঁ তাই চলো। চলো। হ্যালো হ্যালো, জাদু জানে
এত বড় সাম্রাজ্যের অধীশ্বর আমি। আদেশের অপেক্ষায় করদুয়ে দণ্ডায়মান থাকবে আমার কত দাস দাসী। কোথায় কোথায় রাজরাজ? কোন সন্ধান পেলে? রসরাজ, তুমি কোন সন্ধান পেলে? না। অপদার্থ নির্বোধের দল আজ বাদশার দলে তারা বাধা লুণ্ঠন করছে, আমার সব ছিনিয়ে নিচ্ছে। যুদ্ধ সংবাদ চুরি করে বিবারকে ঘুরা নিয়ে সরে পড়েছে, আর তোমরা তাদের তাদের কোন সন্ধান দিতে পারছ না। কি করব বলো? এই 5 বছরে কত যে গুপ্তচর তাদের হাতে প্রাণ দিয়েছে, তার কোনো হিসেব আছে? বলতে লজ্জা হচ্ছে না? সামান্য দুটি মুসলিম সমস্ত রাজ শক্তিকে পরাজিত করেছে। চেষ্টার কোনো ত্রুটি হয়নি। না না না, আমি 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 কোনো কথা শুনতে চাই না। বিশ্বাস করো রাজু, চেষ্টার কোনো ত্রুটি হয়নি। জহির ও তাহিরকে 1 সপ্তাহের মধ্যে আমি চাই। ওদেরকে ওদেরকে আমি জ্যান্ত সমাধি দেব। বাছা বাছা রাজগুপ্তচর লাগিয়ে দাও, ঘোষণা করে দাও, যে ব্যক্তি জহির ও তাহিরকে ধরিয়ে দিতে পারবে তাকে তাকে 1 লক্ষ স্বর্ণবর্ধ পুরস্কৃত করা হবে। হ্যাঁ, আমি আমি এখন আর ধরে আর সহ্য করতে পারছি না। আমি আমি এখন কারাগারে যাব। তাই চলো রাজু, তাই চলো রাজু। নন্দা নন্দা নন্দা, তুই কোথায় রে মা? এই তো বাবা, তোমার কাছেই তো আমি আছি বাবা। তাই থাকিস মা, তাই থাকিস। বাবা আমার যে বড্ড ভয় করে। বাবা, মন্ত্রী ববতোষ কোথায়? এখানে এখানে আছি মহারাজ। বলতে পারো ববতোষ, কি পাপ আমি করেছি বাবা। যার জন্য এই বইপুর রাজন্য এই রাজ্যের রাজা, আর আমার এই দশা। জানো জানো ববতোষ, এ হচ্ছে সবই ওই সেনাপতির ষড়যন্ত্র। ওরা ওরা যে আমার এই খোকাকে হত্যা করেছে, বাবা নির্মম ভাবে হত্যা করেছে। মহারাজ,
অধীর হইও না বাবা, অধীর হইও না। ওদের হব না। জয়পুরের জয়পুরের সৌভাগ্য শশী আজ অষ্টমিত আদর্শ মানবতা আজ যে লাঞ্ছিত কলুষিত। বাবা, বিদায় লক্ষ্মী যে আমাদের উপর অপ্রসন্ন কেমন, কেন কেন দেবী? আমি কি তোমার পায়ে ফুল জল দেইনি? তোমার প্রাপ্য পুজো কি তুমি পাওনি? পেয়েছ? আমি আমি যে নিজ হাতে তোমার পায়ে ফুল জল দিয়েছি, বাবা, তবে তবে কেন, তবে কেমন কেন এমন হলো? আপনার অন্দর মহলে কোনো জাতি ভেদাভেদ ছিল না, তাই বলে তাই তাই ঘৃণায় মুখ ফিরে নিয়েছে। তাহলে সে শুধু হিন্দুদেরই আরাধ্য হতে পারে, সর্বজাতি জাতি উজ্জিত নয় ভবতুষ। ধর্ম কি এতই সংকীর্ণ? তাই বলে ক্লিচ্ছ জাতি মহারাজ মানুষকে জাতির আখ্যা দিয়ে যদি দেব দেবতারা জ্ঞান না করে, তাহলে যে আমি বলবো যে সেই দেব দেবীদেরাই ঘৃণ্য। বাবা, মানুষের প্রজা গ্রহণ করে যে দণ্ড হয় মানুষের পশ্বে, তাতে কি তার পবিত্রতা নষ্ট হয়? তাহলে ধর্মের সারমর্ম কোথায় মহারাজ? এর সার্থকতা কি? সকল কালের সকল ধর্মের সারমর্ম আদর্শ মানবতা। সব সৎ স্বভাব, তাই তো আমি মানব জাতিকে ভালোবেসেছি। আমি যে চেয়েছিলাম সকল জাতির সম্মিলনে এই জয়পুরের শীর্ষে মাথা তুলে দাঁড়ায় এক এক সার্থক মানবতা। জয়পুর হোক একটা আদর্শ মানবতার তীর্থভূমি। প্রসন্ন হও ওগো জয়পুরের ভাগ্য বিধাতা, বুক মুখ তুলে চাও দেবী। ভগবান দুঃখ দিয়েই তো ধর্মের পরীক্ষা করতে চেয়েছিল। বাবা, সবই তো বুঝি ভবতোষ, তবু যে বুঝতে পারেনি যদি যখন যখন আমি আমার চোখ বুঝি আমার খোকার কথা আমি যখন ভাবি, আমি দেখতে পাই তার তার অপূর্ব মুখ। মহারাজ, সে যেন বলছে আমি আমি বেঁচে আছি, আমি 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 আবার তোমার বুকে ফিরে আসব। আমি আমি তন্ময় হয়ে হাত বাড়িয়ে আমি যে বলি, খোকা কাছে আয় বাবা, আমার বুকে আয়। বাবা, কই আর তো আমি দেখতে পাইনি। খোকা খোকা
আমায় ক্ষমা করুন মহারাজ, আমি আজ ক্ষমাপ্রার্থী। ব্যঙ্গ করছো রাজেন্দ্র, উপহাস করছো। একবার না আমি তোমাকে পানদণ্ড হতে ক্ষমা করে দিয়েছিলাম, আর তুমি তার বিনিময়ে আমার একমাত্র পুত্র রতনকে আততার নাম করে তুমি তাকে হত্যা করেছো। আমাকে আমাকে করেছো শৃঙ্খলিত, রাজত্ব ছিনিয়ে নিয়েছো, তাতেও তোমার তৃপ্তি হয়নি। তুমি রাজের বংশের ললনায় নন্দা রানীর পানি প্রার্থনা করতেও তুমি কণ্ঠিত হওনি। কি কি প্রয়োজন ক্ষমার? আমায় আমায় তুমি হত্যা করো, গাতকাছি আদেশ দাও। অযথাই আমাকে দোষারোপ করছেন মহারাজ। অল্পক্ষণ ধৈর্য রেখে আমার আমার কথাগুলো শুনুন মহারাজ। বলবার অবকাশ দিন আমাকে। বেশ, বলুন কি বলতে চান? আমি চাই যাদের রাজ্য তাদেরকে আমি ফিরিয়ে দিতে। বলুন বলুন আমি কি অন্যায় করেছি? যুবরাজের মৃত্যু সে তো নিয়তির দিনম বিধান মাত্র। বাহ বাহ রাজেন্দ্র, বাহ! তুমি দেখছি ধারেও কাঠ বারেও কাঠ, কিন্তু জানো কি রাজেন্দ্র, মহারাজ, যেখানে সততা প্রেমে ভালোবাসা নেই সেখানে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। যা তুমি তুমি আমাদের রাজত্ব আমাদেরকে ফিরিয়ে দেবে, এ তো তোমার শেষ কথা নয়। বলো না তোমার মূল কথাটা কি? কি বলতে তুমি এখানে এসেছো? চুপ করে থেকো না, বলো। আপনাদের জন্য মহারাজ যখন আমি এতই করলাম, শুধু আমি বিনিময়ে এই এই প্রার্থনা মহারাজ, পুরস্কার স্বরূপ মহারাজ নন্দরানীকে আমায় আমায় দান করুন মহারাজ। এই তো তোমার মুখোশ খুলেছে রাজেন্দ্র, এই তো হচ্ছে তোমার সেই আসল রূপ। আসল রূপ তোমার বেরিয়ে এসেছে। বড় বড় কথাই দেখছি তুমি বেশ পটু, আর ছলনায় নারদ মনিও তোমার কাছে পরাজিত। তার অর্থ মহারাজ? অর্থ অর্থ হচ্ছে খুবই সহজ। তুমি যা করো তা বলো না, আর যা বলো তা করো না। মহারাজ মহারাজ, তাহলে আমার প্রার্থনা আপনি তাহলে ধার্য করলেন না, এই তো? রাজেন্দ্র, তুমি না বর্তমানে রাজা, তোমার জানা উচিত ছিল রাজ বংশ মরবে তবু রাজ সম্মান হারাবে না।
মহারাজের জানা উচিত ছিল। রাজেন্দ্র প্রসাদ তার সংকল্পে অটুট। রাজ, দাঁড়াও, আমি ভালোভাবে জিজ্ঞাসা করে দেখি। বলুন বলুন নন্দরানী, আপনার কি অভিমত? আমি তোমার মতো একটা লম্পটের সঙ্গে কোনো কথাই আমি বলতে চাই না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। শুনেছ? শুনেছ রাজ, এদের দম্ভ দেখেছ? এরা ভাঙবে কিন্তু মস্কাবে না। হ্যাঁ, শুনো রাজ, আমার আদেশ, তুমি আজ হতে তুমি এদেরকে দেবে এক বেলা নির্দিষ্ট ধরনের খাদ্য, আর দেবে অল্প পানি ও জল। বাবা, কোন কথা নেই, অসব বাক্য আমি শুনতে চাই না। নির্দিষ্ট খাদ্য করবে। আরো শোনো, আজ হতে এদের স্থান হবে সাধারণ মন্ত্রীদের সাথে। সেখানেই হচ্ছে এদের বংশ। নন্দা, পবতোষ, বাবা, হ্যাঁ, এতেও যদি ওদের শিক্ষা না হয় তাহলে একটা একটা করে নিঃসঙ্গ ভাবে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে। এই আমার আদেশ। বাবা, তাই করো রাজেন্দ্র, তুমি তাই করো। তোমার এই অত্যাচারে তাণ্ডব হইও কি ভগবান হে, বিপদে পড়িয়া ডাকি তোমারে। কলসা গরে তুমি পথে রকায় দাঁড়িয়ে আমি কি ভগবান হে, পড়িয়া ডাকি তোমারে। কলসায় গরে তুমি পথে রকায় দাঁড়িয়ে আমি কি ভগবান হে, বিপদে পড়িয়া ডাকি তোমারে।
দুষ্ট হরত মন তুমি সৃষ্টি আর পায়া লনয় তুমি কি ভগবান হে ডাকি তোমারে চিহ্ন কণ্ঠে কাঁদি আমি দাও হে দেখা দয়াল তুমি কি ভগবান হে বিপদে পড়িয়া ডাকি তোমারে সিন্ন কণ্ঠে কাঁদি আমি দাও হে দেখা দয়াল তুমি ভগবান হে পড়িয়া ডাকি তোমারে সাব্বাস সাব্বাস, এই তো চাই দাদু। দাদু তোমায় আমি কুস্তি শিখাবো, আমি যে তোমাকে বড় যোদ্ধা বানাবো, লেখাপড়া শিখে একটা আদর্শ মানুষ রূপে তোমাকে আমি গড়ে তুলবো দাদু। দাদু শুধু ভগবানের উপর অটল ভক্তি রাখো দাদু। তুমি যে মহারাজ নকুলেশ্বরের বংশর প্রদীপ, দাদুর কথা বলছো? সে কি আর বেঁচে আছে? তাকে বোধহয় সেনাপতি হত্যা করে ফেলেছে। ও কথা বলতে নেই দাদু ভাই, ও কথা বলতে নেই। আচ্ছা দাদু, কেঁদো না দাদু, তুমি কেঁদো না, তুমি আশীর্বাদ করো আমি যেন বড় হয়ে ওই সেনাপতিটাকে হত্যা করতে পারি। পারবে দাদু? তুই কি পারবি ওই শয়তানের মাথাটা কেটে তোর পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারবি? আমি তো সেই রাজারই বংশধর, কেন পারবো না? আমি রাজাদের রক্তের তোমার পা ধুয়ে দেব দাদু, ওর মাথাটা কেটে ওই সদর দরজায় ঠাঙিয়ে রাখবো। ওরে ওরে দাদা আমার, কবে যে তুই বড় হবি, কবে যে তুই যুদ্ধ করে কতদিনে অত্যাচারের মাথা ভাঙবি, তাকে আমি দেখে যেতে পারবো? জানো দাদু, অর্জুনের মতো আমি যোদ্ধা হব। আশীর্বাদ করো। আশীর্বাদ করি, ভগবানই যেন তাই করে ভাই। যাও দাদু, এতক্ষণে হয়তো তোমার বইয়ের পড়া পড়ো গিয়ে। তাই যাচ্ছি দাদু, আমি তাই যাচ্ছি। কাকা, এমনি করে আমাদের নির্বাসন আর কতদিন চলবে? গয়নাগাটি যা ছিল সবই তো শেষ হয়ে গেল। হে, রাজধানীর একটা খবর নিয়ে দেখতে পারলেও তো হতো। বিগত 5 বছরে একই দিনের জন্য আমি অবহেলা করিনি মা।
এই মাত্র সীমান্ত হতে খবর নিয়ে এলুম, ঠিকই যেমনটি ছিল তেমনটি আছে। তবু শুনলাম জয়ীর সর্দার সেনাপতির মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা একটি দল গঠন করেছে যুদ্ধ করবে বলে, কিন্তু কোথায় যে তাদের আস্থানা তার কোনো সঠিক খবর মা কেউ বলতে পারে না। যাক মা, হ্যাঁ আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, তুমি রান্নার আয়োজন করো গিয়ে। ঘরে যে কিছুই নেই কাকা, কি দিয়ে রান্না হবে? আজ 3 দিন হলো আমি অন্ন মুখে দিইনি। দাদারা, হায় এই জ্বালা যে আমি আর সইতে পারি না। জয়পুরের কুলবধূ 3 দিন না খেয়ে 3 দিন না খেয়ে আছে। দাদারা, হ্যাঁ আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি যার যা পাবো সব কিছু আমি ছিনিয়ে নেব। কোনো কোনো কথা আমি মানবো না। ছি কাকা, সৃষ্টিকর্তা ভগবান মানুষকে যখন যেভাবে রাখেন তাতেই মানুষের সন্তুষ্ট থাকা উচিত। ভগবান যা করেন সবই তো মানুষের মঙ্গলের জন্যই করেন। মঙ্গলের জন্য দাদু যে রাজপুত্র, ও কি না খেয়ে থাকতে পারে মা? এও তো জীবনের একটা শিক্ষা কাকা। ভেবে দেখো, পৃথিবীতে এমন কত তপন না খেয়ে রয়েছে, তার খোঁজ কি আর কেউ রাখে? তাই বলে তুমি মা তপনকে তুলনা করলে তুমি অন্যের সাথে, তাদের হয়তো অভ্যাস হয়েছে, কিন্তু তপন যে রাজপুত্র, তাই না কাকা? একটা ডোমের ছেলে এনে দেখো তো, তার রক্তে আর তপনের রক্তে কোনো প্রভেদ আছে নাকি? চাষার ছেলে, রাজার ছেলে, ডোমের ছেলে, সবই তো ওই একজনেরই সৃষ্টি, তাই না কাকা? একটি লোক চাল ডাল দিয়ে বললেন 2 দিন পরে আবার এমনি করে দিবেন। চাল ডাল মা লক্ষ্মীর পূজার কৃপা হয়েছে। মা আমার মুখ তুলে চেয়েছে মা, যাও মা তুমি রান্নার আয়োজন করো গিয়ে। থামো কাকা। তপন, তোমায় কি আমি এই শিক্ষাই দিয়েছিলুম? বলিনি আমি পরের দান কখনো গ্রহণ করতে নেই? যাও, যিনি এসব দিয়েছেন তাকে তুমি এখানে নিয়ে এসো। তাকে তার খুঁজে পাবো না মা, সে হয়তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে। যাও, তাকে তোমাকে খুঁজে আনতেই হবে। মনে থাকে যেন, এ তোমার মায়ের আদেশ। তাই যাচ্ছি মা। আমি বৃদ্ধ, তপনই শিশু, তুমি নারী, সবাই তো আমরা উপার্জনের অক্ষম, তবে কি আমরা দান গ্রহণ করতে পারবো না মা? না, তবুও না। আপনি ওখানেই দাঁড়ান। তপন, ওই ভদ্রলোককে তুমি চাউল ডাল ফিরিয়ে দাও। হ্যাঁ। আমরা যে 3 দিনের অনাহারি
আপনি তো জানলেন কি করে? যারা না খেয়ে থাকে তাদের কি দান করাই কি সর্দারের উদ্দেশ্য? না, তাহলে সে তার সর্দারের ভুল। তাকে বলুন এমনি ভাবে অবাদায় নির্বিচারে দান করলে তিনি যে এই দেশকে তুলে দেবেন ধ্বংসের মুখে, সমাজকে করে তুলবেন পশু। এ কথা সত্য, কিন্তু অপাত্রে দান করলে হয় পাপ। সর্দারকে আপনি বলুন যদি এতে তার কোনো আপত্তি থাকে তবে আপনি এসে আমাকে নিয়ে যাবেন, আমি এ কথার মীমাংসা করে আসব। তিনি যদি সত্যি কোনো সমাজসেবী হন তাহলে চেষ্টা করব তার পাশে থেকে সেবিকা হতে। তপন, এসব তুমি ফিরিয়ে দাও। মা কল্যাণময়ী, যদি আমি জ্ঞানান্ধ, তবু তবু যে আমার অন্তরের চোখ খুলে গেছে মা। তপন, তপন, তুই আমার হাত ধরে পথ চলতে পারবি না ভাই? কোথায় যাবে তোমরা কাকা? সে কথা শুনি তোর লাভ নেই মা। পাথর ভাঙবো, কাকা, কাঠি কাটবো, কাকা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন ডান্স হবে, নাচ হবে। তাহলে এটা ছোট হয়ে গেল। তবে তবে সকলের কাছে অনুরোধ, সকলে নিজ নিজ জায়গা থেকে আনন্দ উপভোগ করবেন, ঠিক আছে? কেউ বাসে ধরবেন না, হই হুল্লোড় করবেন, ঠিক আছে? কিন্তু ওই জায়গা থেকেই। কিন্তু এর আগে আজকে এর ঝুমুর যাত্রাপালার যে নায়ক গেয়েছে দৌলত, আপনারা সকলেই তাকে চিনেন তো নাকি? দৌলত একটি গান পরিবেশন করবে, গান পরিবেশন করার পরে নাচ হবে। হ্যালো, সকলকেই ধন্যবাদ। হ্যালো, এই হ্যালো, হ্যালো। সখা গো, কাঁদা পাড়ার নার দোলবাই গো, বড়ই ভাগ্যবান সখী, বড়ই ভাগ্যবান। প্রাণ সখা গো,
সখা গো মাতার জনের ফারুক ভাই গো বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমার গান শুনিয়া আমার মুখে গান শুনিয়া টাকা গল দান প্রাণ সখা গো দেখা কর নিমতলার বাজার সখা গো আমার চেনের সুমিয়া পা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমার মুখের গান শুনিয়া আমার মুখের গান শুনিয়া টাকা গল দান প্রাণ সখা গো দেখা নিমতলার বাজারে প্রাণ সখা গো চন্দ্রবাড়ির রাফেজ ভাই গো বড়ই ভাগ্যবান সখী বড়ই ভাগ্যবান সখা গো চন্দ্রবাড়ির ভাই গো বড়ই ভাগ্যবান সখী বড়ই আমার মুখের গান শুনিয়া আমার মুখের গান শুনিয়া টাকা গল দান প্রাণ সখা গো নিমতলার বাজারে প্রাণ সখা গো বিদ্যাগঞ্জে সাইফুল ভাই গো বড়ই ভাগ্যবান সখী বড়ই ভাগ্যবান প্রাণ সখা